আরজি কলের ভিতরের মানুষই তিলোত্তমাকে খুন এবং ধর্ষণ করেছে, বাইরের মানুষ নয়। সিবিআই হাতে অনেক বড় তথ্য প্রমাণ আর এসেছে। এবং তার সাথে সাথে তোমাদের বলে রাখি যে তোমরা জানো আরজি কলের 17 জন ডক্টর কিন্তু সিবিআই এর রেডারে, তার মধ্যে 2 জন ডক্টরকে কিন্তু জিজ্ঞাসাবাদের ফলে সিবিআই হাতে অনেক তথ্য প্রমাণ এসেছে। কারা এই ডক্টর সম্পূর্ণরা বলবো। এবং তার সাথে আর একটা তথ্য দিয়ে রাখি যে এই যে অভিক দে এমন কিছু তথ্য ফাঁস করলো যাতে কিন্তু ডিসি সেন্টার ইন্দিরা মুখার্জি অনেকটা বিপাকে কিন্তু পড়লো। তো চলো সম্পূর্ণ ভিডিওতে যাওয়ার আগে ইন্ট্রোটা দিইনি। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। তোমাদের সঙ্গে নিয়ে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো বনিতা না করে মেন পয়েন্টে চলে আসি। আরজি কর হসপিটালে 8ই অগস্ট একটা নয় দুটো পার্টি চলছিল। একটা হচ্ছে গার্লস হস্টেলের ছাদে, আর একটা হচ্ছে কেবি হস্টেলের ছাদে। দুটো কিন্তু পার্টি চলছিল এবং সেই দুটো পার্টির মধ্যেই কিন্তু মদ্য খাওয়া থেকে শুরু করে সেখানে নাচ গান হুল্লোড় আনন্দ সকল প্রকারের সমস্ত কিছু কিন্তু সেই দুটো হসপিটালে কিন্তু চূড়ান্ত পর্যায়ে হচ্ছিল। তোমাদের মনে থাকবে যারা আমার রেগুলার ভিডিও দেখো, আমি কিন্তু বলেছিলাম যে যেই রাতে এই পার্টি চলছিল সেই রাতে কিন্তু যারা রুগীরা তাদেরও কিন্তু ডিস্টার্ব ফিল হচ্ছিল, কারণ এত জোরে আওয়াজ আসছিল যে তাদেরও কিন্তু ডিস্টার্ব হচ্ছিল। অনেক রুগীদের কাছ থেকেও কিন্তু জানা গেছে যে সেই রাতে কিন্তু পার্টি হচ্ছিল। এবং পরবর্তীকালে সিবিআই কিন্তু তদন্ত করে জানা গেছে যে একটা নয় দুটো পার্টি চলেছে। এবং তোমাদের বলে রাখি সেই পার্টিতে একাধিক ইন্টার এবং পিজিটিরা ছিল সেই পার্টিতে, শিক্ষকদের মধ্যে কেউ ছিল সেই পার্টিতে। এখন সিবিআই এইটাই ধারণা করছে যে সেই পার্টিতে এই সন্দীপ ঘোষ আর অভিক দে এরা কেউ ছিল না তো, কারণ অভিক দেকে কিন্তু এই সেমিনার রুমের করিডোরে কিন্তু দেখা গেছে। আর এই অভিক দে যখন তখন কিন্তু এই আরজি কলে ঢোকার কিন্তু তার নির্দেশ ছিল। তো সেই ক্ষেত্রে এই অভিক দে আর সন্দীপ ঘোষ সেই পার্টিতে ছিল কিনা সেটা নিয়ে কিন্তু তদন্ত করছে সিবিআই। তো তোমাদেরকে এবার বলে রাখি যে সিবিআই রাতে যে এই যে তথ্য প্রমাণ এসেছে যে আরজি কলের বাইরের মানুষ না ভিতরের মানুষই কিন্তু এই তিলোত্তমাকে খুন এবং ধর্ষণ করেছে। এত বড় তথ্য প্রমাণ কি করে সিবিআই হাতে এলো? তোমাদেরকে বলে রাখি যে এই 8ই অগস্ট কিন্তু তিলোত্তমা বাইরে থেকে খাবার মাঙিয়েছিল। এইটাই কিন্তু সিবিআই ধারণা করছে যে নয়তো ওই পার্টিতে তিলোত্তমা যায়নি, আর নয়তো ওই পার্টিতে গিয়ে ও এমন কিছু দেখেছে যেটা হয়তো ও নিজে নিতে পারেনি এবং সেই পার্টি হয়তো ও অ্যাটেন্ড করেনি, তার জন্য বাইরে থেকে খাবার ওকে অর্ডার করতে হয়েছে। এবং খাওয়া দাওয়ার পর যারা ওইসব পার্টিতে ছিল সেই সব তারা যে মদ্যপ অবস্থা ছিল তারা যে ক্ষোভটা এই তিলোত্তমার ওপর ছিল সেই ক্ষোভটা মেটানোর জন্য তারা তিলোত্তমাকে, কারণ প্রথম থেকেই তোমাদের বলেছি সেমিনার রুমটা কিন্তু একটা নাট্যমঞ্চ তৈরি করা হয়েছে বন্ধুরা, সেখানে কিন্তু কোনো রেপ বা মার্ডার করা হয়নি। সেমিনার রুমের বাইরে কিন্তু যা করা হয়েছে সেখানেই হয়েছে। সেমিনার রুমটাকে শুধুমাত্র তিলোত্তমাকে এনে সেখানে একটা নাট্যমঞ্চ তৈরি করা হয়েছে। এবং যেটা ধারণা করছে সিবিআই যে তারা যেভাবে মদ্যপ অবস্থায় ছিল সেখান থেকেই কিন্তু তারা এসে এই তিলোত্তমাকে কিন্তু খুন এবং ধর্ষণ করেছে। তিলোত্তমার বডি থেকে পাওয়া যে সমস্ত কামড়ের দাগ, যেটা বলা হচ্ছে যে প্রথম থেকেই বলা হচ্ছে সেটা নাকি সঞ্জয় রায়ের কামড়ের দাগ, তার জন্য কিন্তু সঞ্জয় রায়ের টিথ স্যাম্পেল কিন্তু পাঠানো হয়েছে দিল্লিতে। এবং সেটা যখন নাকি রিপোর্ট আসবে তখনই কিন্তু বোঝা যাবে আসল দোষী কারা, সেটা আরজি কলের ভিতরের মানুষ না বাইরের মানুষ। কারণ যেখানে সঞ্জয় রায় প্রথম থেকেই সে প্রথমে যেখানে বলেছিল যে আমি দোষী, কিন্তু পরক্ষণে যখন সিবিআই এর আন্ডারে গেছিল তখন থেকেই কিন্তু সে বলেছে এবং তার উকিল কেউ কিন্তু সে বলেছে যে আমি দোষী না, আমাকে ফাঁসানো হচ্ছে। আমি সেখানে গেছিলাম, আমাকে সেখানে ডাকা হয়েছিল, কিন্তু আমি ওই সিচুয়েশন দেখে আমি বেরিয়ে এসেছি। যদি সঞ্জয় রায় কিছু নাই করে থাকে তাহলে দাঁতের স্যাম্পেল সঞ্জয় রায়ের সাথে মিলবে না, আর সঞ্জয় রায়ের সাথে যদি দাঁতের স্যাম্পেল না মেলে তাহলে কিন্তু সিবিআই এর একদম 100% ধারণা হয়ে যাবে সেটা আরজি কলের বাইরের মানুষ কেউ করেনি, আরজি কলের ভিতরের মানুষই তারা করেছে। এখন সেটাই কিন্তু একমাত্র কিন্তু সেটাই কিন্তু একটা আশার স্থল বলতে পারো যে এই সঞ্জয় রায়ের যে দাঁতের স্যাম্পেল আসার পর রিপোর্ট আসার পর সমস্তটা কিন্তু বোঝা যাবে। তাই সিবিআই যে ধারণাটা করছিল, সিবিআই তো একটা ধারণা করছে, সেই ধারণাটা তার সেখানে শিলমোহর লাগবে। কারণ এই যে
এই তিলোত্তমার বডিতে যেই ধরনের কামড়ের দাগ ছিল এবং যেইভাবে তাকে মারা হয়েছিল সেটা কখনোই একজনের দ্বারা কখনোই পসিবল হবে না। সেটা কিন্তু সিবিআই অনেক দিন ধরেই বুঝতে পারছে, সেটাকে শিলমোহর দিতে পারছিল না, কারণ কোনো প্রমাণ ছিল না, প্রমাণ সমস্ত লোপাট করা হয়ে গেছিল। তো এর জন্যই কিন্তু এই সিএফএসএল থেকে যখন এই রিপোর্ট আসবে সেই রিপোর্টে কিন্তু ওপর ভিত্তিতে কিন্তু সমস্তটা কিন্তু নির্ভর করছে। তো এরপর তোমাদের জানি রাখি যে একজন নয় দুজন ডাক্তার কিন্তু গতকাল অর্থাৎ বুধবার কিন্তু দুজন ডাক্তারকে সিবিআই কিন্তু অনেক প্রশ্ন তাদের করা হয়েছে এবং পাশাপাশি বসিয়ে তাদেরকে প্রশ্ন করা হয়েছে এবং তাদের উত্তরের থেকে অনেক কিছু তথ্য কিন্তু বেরিয়ে এসে সিবিআইয়ের কাছে। তোমাদেরকে বলে রাখি যে দুজন ডক্টর যারা নাকি এই যে তিলোত্তমার ময়নাতদন্ত করেছিল, কারাই সেই দুজন ডক্টর তোমাদেরকে জানিয়ে রাখি। সঞ্জয় বশিষ্ঠ, উনি হচ্ছেন অটোপসি অ্যাসিস্ট্যান্ট, আর হচ্ছে অপূর্ব বিশ্বাস ফরেন্সিক সার্জন, যিনি নাকি বলেছিলেন দুদিন আগে যে কোন কাকার, যে কাকার কথা ফাঁস করেছিলেন, যে কাকা বলে গেছিলেন তিলোত্তমার কাকা রক্তের সম্পর্ক না, তবে কাকা এসে বলে গেছিলেন যদি পোস্টমর্টম না হয় তারা রক্তগঙ্গা বইয়ে দেবে। আবার পরবর্তীকালে তার উপর মহল থেকে যখন চাপ আসে তখন উনি আবার তার বাক্য পুরোপুরি ঘুরিয়ে দিয়েছেন যে উনি এই ধরনের কথা বলেইনি, হ্যাঁ উনি এসব জানেনই না। হ্যাঁ কিন্তু বলে কি হবে, যা রেকর্ডিং তা তো রেকর্ডিং রয়েই গেছে, তাই নয় কি? তো সেই দুজন ডক্টরকে পাশাপাশি বসিয়ে সিবিআই কিন্তু মানে অনেকটা সময় ধরে তাদের কিন্তু প্রশ্নের মধ্যে ফেলেছে এবং তারা দেখবে যখন কোনো মিথ্যে সাপোর্ট কোনো একটা সত্যিকে ঢাকতে যখন মিথ্যে সাপোর্ট না হয় না, তখন একের পর এক কিন্তু মিথ্যেকে সাপোর্ট নিতে হয়। এবং এই সঞ্জয় বশিষ্ঠ এবং এই অপূর্ব বিশ্বাস এদের দুজনকেও কিন্তু একের পর এক মিথ্যে কথা বলতে বলতে তারা কিন্তু সত্যিটা বের করে দিয়েছে, সত্যিটা উগড়ে দিয়েছে, যেটা দুজন ডক্টরের কথোপকথনের মধ্যে দিয়ে কিন্তু সিবিআই ধারণা করে পেয়েছে যে এদের দুজনের কথোপকথনে অনেকটা বড় ও কিন্তু একটা মানে দোনমনতা রয়েছে, তারা কিন্তু ঠিক করে বলছে না। কারণ এই সিবিআই এই দুজনকে জিজ্ঞাসা করেছে, যেটা সিম্পল, যেটা ন্যাচারাল, যে জিজ্ঞাসা করাটা স্বাভাবিক। তাদেরকে প্রথমে জিজ্ঞাসা করা হয়েছিল যে এই যে তিলোত্তমার যে আপনারা দুজনেই তো পোস্টমর্টম করেছেন, তো সেখানে তিলোত্তমার বডির মেন কোন কোন পার্টগুলোতে কামড়ের দাগ এবং তাকে সে কি অবস্থায় ছিল এবং কেমন অবস্থায় ছিল, কেমন তার শরীরে বিকৃতি ছিল, সেটা কিন্তু সিবিআই জানতে চেয়েছে। কারণ সিবিআইয়ের কাছে যেই সমস্ত ভিডিও ফুটেজ এসছিল সে সমস্ত ভিডিও ফুটেজ এতটাই লো কোয়ালিটির, সেখান থেকে কোনো কিছুই বোঝা ছিল না। কারণ ভিডিও ফুটেজে এমন ইচ্ছাকৃতভাবে এইভাবে ভিডিও ফুটেজ করা যায় যাতে সমস্ত তথ্য না আসে, যাতে ফরেন্সিক রিপোর্ট এবং ময়নাতদন্ত যেন এইসব মানে ভুংবাং যেটা তৈরি করেছে রিপোর্ট এবং সেই ভিডিও দেখে যেন পরবর্তীকালে কিছু না বুঝতে পারে। কিন্তু তোমাদেরকে বলেছি, গতকালকে আমি বলেছি যে একজন ডক্টর যিনি নাকি এই যে সন্ধ্যে 6টার পর যখন তিলোত্তমার আর যখন পোস্টমর্টম করতে মানে দেখা হয় তখন কিন্তু সে কিন্তু প্রোটেস্ট করেছিল যে কেন সন্ধ্যে 6টার পর আর মানে ডেড বডি পোস্টমর্টম হবে, কারণ সন্ধ্যে 6টার পর ডেড বডি কিন্তু পোস্টমর্টম হয় না, কারণ যেহেতু অন্ধকারচ্ছন্ন নেমে আসে সেখানে কিন্তু মানে পোস্টমর্টম ঠিকঠাক করে করা যায় না। তখন কিন্তু বলা হয়েছিল যে এই যে ফ্রিজার, সেই ফ্রিজারে নাকি জায়গা নেই, তাই সেখানে কিন্তু তিলোত্তমাকে রাখা যাবে না, তাই তড়িঘড়ি করে পোস্টমর্টম করতে হবে। তখন কিন্তু সেই ডক্টর কিন্তু বুঝেছিল যে কিছু একটা গন্ডগোল রয়েছে, যেখানে এরকম ধরনের কেস সেখানে এত তাড়াতাড়ি এত জলদিবাজি কেন। তখন কিন্তু ওই ডক্টর তার এক জুনিয়র ডক্টরকে কিন্তু বলেছে আমার একটা কাজ করে দিতে হবে এবং সেই ডক্টর তার মোবাইলটা তার জুনিয়র ডক্টরকে দিয়ে কিন্তু বলেছে যে তুমি ওই যেখানে পোস্টমর্টম হচ্ছে সেখানে গিয়ে কিন্তু তোমাকে কিছু ছবি তুলতে হবে। এবং তোমাদের গতকালকেই বলেছি একটা দুটো নয়, মোট 18টা কিন্তু ছবি তোলা হয়েছিল এবং সেই 18টা ছবি কিন্তু সিবিআই হাতে চলে এসেছে এবং সেই 18টা ছবি কিন্তু ফরেন্সিক রিপোর্টেও পাঠানো হয়েছে এবং সেই ভিডিও ক্লিপসটাও কিন্তু পাঠানো হয়েছে এবং তার রিপোর্ট যতক্ষণ না আসছে, কারণ সামনে যেই সুপ্রিম কোর্টে যেই শুনানি আছে সেখানে কিন্তু এই রিপোর্টগুলো সমস্তটা যাবে। এবার তোমাদের বলে রাখি যে
এই যে তিলোত্তমা, এই তিলোত্তমার যেদিনকে পোস্টমর্টম হয় সেদিন কিন্তু আরও 8টা ডেড বডির পোস্টমর্টম হয়েছিল। এবং তোমাদেরকে জানি রাখি, তাদের যতটা সময় না লেগেছে, এই তিলোত্তমার সময় কিন্তু তার থেকে অনেকাংশে কম লেগেছে, অর্থাৎ 70 মিনিট, 1 ঘন্টা 20 মিনিট, 1 ঘন্টা 10 মিনিট সময় লেগেছে এই তিলোত্তমার পোস্টমর্টম করতে। সেখানে কিন্তু সিবিআই আরও একটা বড় ধাক্কা, কারণ যেখানে এত বড় একটা ঘটনা ঘটেছে, এত একটা ক্রিটিক্যাল অবস্থা, সেখানে একটা ডেড বডির পরীক্ষা নিরীক্ষা করতে সেখানে এত কম সময়। যারা যে সমস্ত ডেড বডি এর আগে যেগুলোকে সেদিনই পোস্টমর্টম করা হয়েছিল, তাদের যতটা সময় লেগেছে তার থেকে তিলোত্তমার সময় এত কম লেগেছে। এখানে কিন্তু অনেক বড় প্রশ্নের চিহ্ন ফেলে রাখছে এই ডক্টররা। তাই তাদের কিন্তু জিজ্ঞাসাবাদ এর মধ্যে কিন্তু ফেলেছে সিবিআই, আর সেখান থেকে কিন্তু অনেক বড় তথ্য উঠে এসছে সিবিআইদের হাতে। তো তোমাদেরকে বলে রাখি যে এই যে সঞ্জয় রায় যে দাঁতের স্যাম্পেল, এই স্যাম্পেল কিন্তু চলে এসছে তার রেজাল্ট, এটাও তোমাদের জানিয়ে রাখি। এবং সেটা কি এসছে না এসছে পরবর্তীকালে অবশ্যই তোমরা জানতে পারবে। এবং সেটা কিন্তু পরবর্তীকালে সুপ্রিম কোর্টের কিন্তু যে শুনানি সেদিনকে কিন্তু তোলা হবে কোর্টে। তোমরা সেটাও জেনে রাখো যে সিবিআই কিন্তু অনেক নতুন নতুন তথ্য কিন্তু এবার সুপ্রিম কোর্টে দিতে চলেছে। তার সাথে তোমাদের বলে রাখি যে এই যে অভিক দে যাকে লাল পোশাক পরিহিত, হ্যাঁ লাল পোশাক পরিহিত যাকে মানে বলা হচ্ছিল যে এই অভিক দে যে নাকি ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ, সেই অভিক দে এখন কিন্তু মানে আমাদের যে ডিসি সেন্টার ইন্দিরা মুখার্জি তাকে কিন্তু একদম বিপাকে ফেলে দিয়েছে। কারণ এই অভিক দেকে যখন প্রশ্ন করা হয়েছে যে আপনি কি এই যে তিলোত্তমা এরকম একটা ঘটনা ঘটেছে, তাতে আপনার মানে কেমন লাগছে, কি আপনার মানে আপনার মতামত, সেখানে বলেছে যে দেখুন তিলোত্তমা যেই কাজ করে বা যেই সংস্থার সাথে যুক্ত আছে, আমিও তো সেইটার সাথে যুক্ত আছি, তাই স্বাভাবিক সেখানে খারাপ লাগাটা, কারণ এরকমভাবে মৃত্যুটা মেনে নেওয়া যায় না। তারপরে যখন নাকি জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি কি ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ, তখন কিন্তু ওই অভিজ্ঞতে একটা হাসির ছলে মানে উড়িয়ে দিলেন যে এটাও আর কত কিছু রটবে, যেখানে আমরা ভালোভাবেই জানি যে ডিসি সেন্টার ইন্দিরা মুখার্জি একটা পেপার দেখি উনি কিন্তু বলেছিলেন যে এই যেদিনকে সেমিনার রুমে যেদিনকে নাকি মানে একদম ভিড়ে, হ্যাঁ বলে না পুরো মাছের হাটের মতন ভিড় জমেছিল, সেদিনকে কিন্তু উনি একে একে কিন্তু সবাইকে পরিচয় করে দিয়েছেন। এবং এই লাল জামা পরা পোশাক অভিক দে এনাকে কিন্তু বলেছিলেন ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ। এখন উনি মানে এই ইন্দিরা মুখার্জি এখন কি বলবেন এর প্রত্যুত্তরে উনার তো পুরোপুরি ভান্ডাটা ফাটিয়ে দিলেন এই অভিক দে। তো অবশ্যই পরবর্তীকালে এই ইন্দিরা মুখার্জি এবং আমরা বিনীত গোয়েল যাদের কথা বলছি তাদেরকেও কিন্তু অবশ্যই সিবিআই তলব করবেন এবং তাদের ফোনগুলোও কিন্তু তাদের হেফাজতে নেবে, কারণ এখানে কিন্তু একজন নয় একাধিক মাথা যুক্ত আছে। এবার এর থেকেও বড় একটা মাথা যুক্ত আছে যাকে নাকি বাঁচানোর জন্য এই সমস্ত নাট্যমঞ্চের মানে উপস্থাপনা করা হয়েছে, যার জন্য একটা মধ্যবিত্ত ঘরের সাধারণ মেয়েকে চলে যেতে হয়েছে। যেখানে অনেক ধরনের কিন্তু আমরা জিনিস পাচ্ছি, যেখানে এই সন্দীপ ঘোষের ড্রাইভার এক ধরনের কথা বলছে, সন্দীপ ঘোষ এক ধরনের কথা বলছে, যেখানে এই অভিক দে এক ধরনের কথা বলছে, যেখানে সেই হসপিটালের ডক্টরেরা এক ধরনের কথা বলছে। মানে চারিদিকে না যে ধরনের তথ্যগুলো আছে সমস্ত গোজামিল হয়ে আছে। হ্যাঁ, তবে একটা যেই সমস্ত নির্দিষ্ট জিনিসগুলো আমরা বুঝতে পারছি যে এই জিনিসটাই হয়েছে, এরা এর সাথে যুক্ত আছে, কিন্তু প্রুফ যেহেতু নেই সেহেতু কোনো কিছুই কিন্তু আমরা মানে অ্যাকচুয়ালি যেটা সিবিআই করে যাচ্ছে সেটা কিন্তু তারা সমস্তটা জানা সত্ত্বেও তাদের হাতে যেহেতু প্রুফ নেই, তার জন্য কোনো শাস্তি কিন্তু পাওয়ানো যাচ্ছে না। জানি না আদৌ এই অপয়ার যারা দোষী তাদেরকে আদৌ শাস্তি পাবে কি পাবে না, নাকি দোষীরা এখনো পর্যন্ত খোলা আকাশের নিচে ঘুরে বেড়াচ্ছে। জানি না আদৌ তিলোত্তমা মুক্তি পাবে কি পাবে না। তাদের বাবা মায়ের দুঃখ তো সারা জীবনের মতন থাকবে, কিন্তু মনের যে একটু কষ্ট সেটা নিরাময় হবে কিনা
কারণ যেখানে তিলোত্তমা বাবা মায়ের একটাই কথা যে আমাদের তো যা যাওয়ার গেছে তাকে তো আর কোনোদিনও পাবো না, কিন্তু তার দোষীরা যদি শাস্তি পায় তাহলে আমরা একটু শান্তি পাবো, আমার মেয়ে একটু শান্তি পাবে যে আমার কে যারা এইভাবে ধর্ষণ এবং খুন করেছে তারা তো মিনিমাম শাস্তি পেয়েছে। তারা এখনও পর্যন্ত খোলা আকাশের নিচে ঘুরে বেড়াচ্ছে। আমরা বুঝতে পেরেও আমরা কিছু করতে পারছি না, কারণ প্রমাণ নেই, প্রমাণ লোপাট, সমস্ত কিছু প্রমাণ লোপাট হয়ে গেছে। তোমরা সবাই জানো এফআইআর লোপাট হয়েছে, হ্যাঁ, এবং তোমরা আগের দিনই সমস্ত কিছু আমি বলেছি তথ্য লোপাট হয়েছে। সমস্তটাই কিন্তু এই পুলিশ প্রশাসন করেছে, এই সমস্তটাই পুলিশ প্রশাসন করেছে। এই মানে কি বলবো, এই সন্দীপ ঘোষের সাথে মিলে ঝুলে ভাবা যায় না, ভাবা যায় না। এবং তোমাদেরকে এটাও বলে রাখি, এই যে স্বাস্থ্য ভবনের একাধিক নথি কিন্তু পাওয়া গেছে, হ্যাঁ, যেখানে দুর্নীতি এর সাথে কিন্তু যুক্ত, যে কত নোংরা নোংরা কাজে লিপ্ত এই সন্দীপ ঘোষ, সেটা কিন্তু একের পর এক তথ্য ফাঁস হচ্ছে। আর কত কিছু দেখতে হবে, জানি না তিলোত্তমা কবে একটুখানি শান্তি পাবে, কবে তিলোত্তমার দোষীরা শাস্তি পাবে, কবে এক সন্তানহারা মা বাবা একটু শান্তির ঘুম ঘুমাবে, জানি না। সত্যি আমার কাছে এর কোনো অ্যান্সার নেই। তবে একটাই স্লোগান এখনও পর্যন্ত দিতে পারি, উই ওয়ান্ট জাস্টিস। চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তোমার সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য